অনেকটা হঠাৎ করেই সিদ্ধান্ত হতে যাচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনা প্রধান অচিরেই বাংলাদেশ সফর করবেন। কেন এই সফর? এর মধ্য দিয়ে কি বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতির সমীকরণ? এর পাশাপাশি রয়েছে ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে আমেরিকায় অবস্থান করছেন এবং আমেরিকায় থেকে তিনি আরো একটি বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করেছেন। আজকে মূলত এই দুটো বিষয় নিয়েই আপনাদের সাথে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম এবং আদাব। হঠাৎ করেই বাংলাদেশ অনেকটা পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছে, নাকি ইনুস যে ভারতকে শত্রু বানিয়ে চীন পাকিস্তানমুখী যে কূটনীতি শুরু করেছিল তারই ধারাবাহিকতায় তারেক রহমান একই কাজ করছেন? এই প্রশ্নটি উঠেছে। আপনারা জানেন যে কদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাবার পরেই গতকাল বৃহস্পতিবার পাকিস্তান হাইকমিশন বাংলাদেশে তারা একটি নোট ভার্বাল পাঠিয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির বাংলাদেশ সফরে আসতে চান। এখনো ডেট ঠিক হয়নি, কিন্তু ধারণা করা হচ্ছে যে অচিরেই তারা বাংলাদেশ সফরে আসবেন। তারা বাংলাদেশ সফরে কেন আসবেন এটি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ইউনূস সরকারের এক্সটেনশন হিসেবেই তারেক রহমান কাজ করছে, বিশেষ করে কূটনীতির দিক দিয়ে সেই চীনমুখী, সেই পাকিস্তানমুখী, সেই তুরস্কমুখী। এবং পাকিস্তানের সাথে তার দহরম মহরমটা আগের চাইতে এখন অনেক বেশি। যেমন ভারতে আগে বাংলাদেশের সরকারি প্রশাসনের কর্মকর্তারা প্রশিক্ষণে যেতেন, এখন সেটি বন্ধ করে তারা এখন পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন। এই মুহূর্তে সরকারি বেশ কয়েকজন কর্মকর্তা পাকিস্তানের লাহোরে তাদের যে সিভিল সার্ভিস একাডেমি আছে সেখানে প্রশিক্ষণ গ্রহণ করছেন। বাংলাদেশে এডুকেশন এক্সপো হচ্ছে, পাকিস্তান সরকার স্কলারশিপ দিয়ে বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিতে চাচ্ছেন এবং অনেকেই যাচ্ছে। বাংলাদেশের কোনো কোনো মন্ত্রী বলছেন যে তারা ফরেন ইনভেস্টমেন্ট আনার ব্যাপারে পাকিস্তানের মডেল ফলো করবেন। পাকিস্তানের মডেলটা কি? পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাটা কি? পাকিস্তানকে তো অনেকেই বলে ফকিন্নি রাষ্ট্র। তারা তো মধ্যপ্রাচ্যের কাছ থেকে ভিক্ষা এনে রাষ্ট্র চালায়। তো বাংলাদেশ কি এখন পাকিস্তানের সেই মডেল ফলো করবে? বাংলাদেশের ফরেন ইনভেস্টমেন্ট আসার যে পোটেনশিয়ালস আছে সেটা ধ্বংস করে গেছে ডক্টর ইউনূস। অনেকদিন ধরেই কাঙ্ক্ষিত বিনিয়োগ আসছে না। একমাত্র তুরস্ক মাঝে মধ্যে অস্ত্র কারখানা করবে বলে আওয়াজ দেয়, এর বাইরে কিন্তু ফ্রুটফুল কোনো ইনভেস্টমেন্ট বা নতুন কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসেনি এবং এটা আসার সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে। অনেকেই বলছেন যে মার্কিন যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ, তার অধীনে আসলে বাংলাদেশে বিনিয়োগ করে ওই ঝুঁকির মধ্যে তারা জড়াতে চাচ্ছে না। সুতরাং বাংলাদেশে যত পারা যাক আমেরিকান ইনভেস্টমেন্ট আনতে হবে, কিন্তু আমেরিকান ইনভেস্টমেন্ট আসার মতো এখনো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর ফরেন ইনভেস্টমেন্টের কিছু পূর্ব শর্ত আছে, তার মধ্যে একটা হলো রাজনীতির স্ট্যাবিলিটি বা রাজনৈতিক স্থিতিশীলতা, সেটা বাংলাদেশে এই মুহূর্তে নেই। বাংলাদেশ আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আরো অনেক ষড়যন্ত্র চলছে। ভবিষ্যতে আরো অনেক ষড়যন্ত্র আমরা দেখতে পাবো। তো এরকম একটা অনিশ্চয়তার মধ্যে কে আসবে? এছাড়া আরো কিছু প্রি রিকুইজিট আছে, যেমন গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এগুলো এখন থ্রেটের মুখে পড়ে গেছে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, আরো অনেক রকমের সমস্যা আছে। তো এই অবস্থায় বাংলাদেশ একদিকে পাকিস্তানের দিকে ঝুঁকে যাচ্ছে, আর একদিকে ভারত থেকে দূরে চলে যাচ্ছে। অথচ তারেক রহমান দেশে ফিরেছে ভারতের কাছে মুচলেকা দিয়ে। তো এই যে পাকিস্তানমুখী কূটনীতি এবং ভারত থেকে দূরে সরে যাওয়া, এটা ঢাকা না দিল্লি এই সস্তা সেন্টিমেন্টের স্লোগানের রাজনীতি হতে পারে, কিন্তু বাস্তবে ভারতকে দূরে ঠেলে দিয়ে পাকিস্তানমুখী রাজনীতি, পাকিস্তানমুখী কূটনীতি, এইটার রেজাল্ট কি হবে সেটা নিয়েই এখন আলোচনা চলছে, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। এবং এই মুহূর্তে দীর্ঘদিন পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে। পাকিস্তান তো বিশ্ব রাজনীতিতেও একটা লাঠিয়াল বাহিনী হিসেবে পরিচিত। তারা আমেরিকার লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে এবং এই যে ইরান যুদ্ধে ইরান
আমেরিকার মধ্যে মধ্যস্থতা করতে গিয়ে পাকিস্তান যখন ব্যর্থ হয়েছে, তখন পাকিস্তানের রিকোয়েস্টে সিনে এসেছে চায়না, এবং ট্রাম্পের ফেস সেভ করার জন্য চায়নাকে এখন অনুরোধ করা হচ্ছে যেন এই ইরান এবং আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধটা একটা কোনো মতে একটা মানে সবার মুখ রক্ষা করে একটা সমাধান আনতে। তো এই অবস্থায় মানে প্রধানমন্ত্রী আসলে কি হবে? সামরিক চুক্তি করবে, বাণিজ্য চুক্তি করবে, কূটনীতিতে নতুন যে সম্পর্ক সেটা আরো বেশি স্ট্রেনদেন করবে? এর কোনোটার ফলেই কি বাংলাদেশ উপকৃত হবে কিনা? আর ভারতকে দূরে ঠেলে দিলে বাংলাদেশের কি লাভ কি ক্ষতি সেই হিসাবটাও করা উচিত। কারণ ভারত চায় যে নেইবার্স ফার্স্ট, তাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে, এবং ভারতের সাথে বাংলাদেশের এমন একটা সম্পর্ক যে দুজনেরই দুজনকে প্রয়োজন। বাংলাদেশ তার নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে যে কদিন আগে যে তেলের ক্রাইসিস হলো, তখনও কিন্তু ভারতের কাছেই হাত পেতেছে, এবং ভারত তাই যে নির্মিত যে পাইপলাইন, সেই পাইপলাইন দিয়ে বাংলাদেশকে ডিজেল দিয়েছে। আবার চাল বলেন, কাঁচামরিচ বলেন, মশলা বলেন, অনেক কিছুই আমরা ভারতের কাছ থেকে কম দামে পেয়ে থাকি। এছাড়াও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখলে দুই দেশেরই লাভ। কিন্তু বর্তমান তারেক রহমানের কূটনীতি যেভাবে দেখা যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে যে যে অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স দিয়ে বিএনপির যাত্রা শুরু, আইএসআর পৃষ্ঠপোষকতায় ক্যান্টনমেন্টে যে দলটার জন্ম হয়েছিল, তারা কিন্তু তাদের সেই মূল রাজনীতিতেই ফিরে গেছে। মাঝখান থেকে ভারত যে এক ঝুড়িতে সব ডিম রাখবে না বলে তারা বিএনপির সাথেও আপোষ করেছিল, আমার মনে হয় ভারতের দিক দিয়েও এটি নিয়ে চিন্তা ভাবনা চলছে, এবং ভারতের অনেকের সাথে কথা বলে দেখেছি যে তারা এই ব্যাপারটিতে অসন্তুষ্ট। তারা বাংলাদেশের সাথে একটি সুসম্পর্ক চায়, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে আচরণগুলো করা হচ্ছে সেটা ভারতের জন্য খুব একটা ভালো নয়। এইদিকে মানে একদিকে পাকিস্তানের দিকে ঝুঁকে যাওয়া, ভারতকে অবজ্ঞা করা, এটা নিয়ে যেমন চলছে, ঠিক তখনই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের প্রার্থী, যিনি চায়না সফর সংক্ষিপ্ত করে, আমি আগেই বলেছিলাম তাকে ওয়াশিংটন ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি গিয়েছিলেন। অনেকগুলো ইস্যু ছিল, যেমন চায়নার সাথে এত দহরম মহরম আমেরিকার পছন্দ হয়নি, আবার সেই আমেরিকা নিজেই এখন চায়নার কাছে যে ধারণা দিচ্ছে, সো এই জায়গাটা একটু প্যাচ খেয়েছে। কিন্তু ডক্টর খলিল নিউ ইয়র্কে জাতিসংঘ দপ্তরে গিয়ে তিনি সভাপতি নির্বাচিত হলে কি করবেন সেই ব্যাপারে বিস্তারিত কথা বলেছেন, এবং তিনি এত বেশি কথা বলেছেন যে অনেকেই বলেছেন যে এটা একটা অবাস্তব চিন্তা ভাবনা আর কি। জাতিসংঘ ইজ এ ডাইং অর্গানাইজেশন, জাতিসংঘ এখন তার কোনো গুরুত্বই নাই, ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো হয়ে গেছে। তো সেই সংগঠন, এবং তার প্রচন্ড ফান্ড ক্রাইসিস চলতেছে, সেইখানে তারা যা যা করতে চেয়েছেন তাতে অনেকেই মুখ টেপে হেসেছেন। এবং ওদিকে সাইপ্রাসের যিনি ক্যান্ডিডেট, সাইপ্রাস কিন্তু একটা অর্থোডক্স খ্রিস্টিয়ান কান্ট্রি, সো একদিকে ইউরোপিয়ান কান্ট্রি, তারা ১ বছরের মতো ক্যাম্পেইন করছে, অ্যান্টি আমেরিকান লবিটা সাইপ্রাসকে সমর্থন করছে, সো খলিলের সামনে কিন্তু খুব ইজি ওয়ে আউট নেই। পাশাপাশি ডক্টর খলিলের বিরুদ্ধে বেশ কিছু লিখিত কমপ্লেইন জাতিসংঘে জমা পড়েছে, তার অতীত জীবনের কর্মকাণ্ড, আপত্তিকর অনেক কিছুই জাতিসংঘের কাছে লিখিতভাবে জমা দিয়েছে আমেরিকার প্রবাসী বেশ কিছু গ্রুপ। তো সেটা নিয়েও ডক্টর খলিল একটু বিব্রতকর অবস্থা আছে। এর মধ্যেও তিনি আমেরিকার সাথে এই জ্বালানি নিরাপত্তা বিষয়ক কৌশলগত সহযোগিতা প্রণয়নের জন্য একটি এমওইউ স্বাক্ষর করেছেন, এবং সেই এমওইউর অধীনে আমেরিকা থেকে বাংলাদেশ কম দামে এই জ্বালানি কিনবে, বিশেষ করে যে এলএনজি আছে। যে এখন বলেন, যে জিনিস আমরা বাজার থেকে ১০ টাকায় কিনতে পারি সেটা আমেরিকার থেকে কিনে আমরা ১৩-১৪ টাকায়, সেটাকে বলা হচ্ছে যে এটা কস্ট ইফেক্টিভ পারচেজ, ব্যয় সাশ্রয়ী পারচেজ। মানে দেশটাকে এমন ভাবে বিক্রি করা হচ্ছে, দেশটার অর্থনৈতিক মেরুদণ্ড একদম ভেঙে দেওয়া হচ্ছে, এবং এটা রীতিমতো কৃতদাসের মতো আচরণ করছে বাংলাদেশ। এবং ডক্টর খলিল এই যে এমওইউটা সাইন করলো, এবং সম্পূর্ণ বাংলাদেশের স্বার্থ বিরোধী, এটা নিয়ে কিন্তু বাংলাদেশে তেমন কোনো কথা নেই। যেসব বুদ্ধিজীবী পান থেকে চুন চুন খসলে একেবারে
তেতে উঠতেন, তারা অনেকদিন ধরেই কিন্তু শীত নিদ্রায় আছেন। সে আনু মোহাম্মদ, আজকাল শুনি মাহা মির্জা, আবার ডলার পায়নি বলে ওদিকে ফরহাদ মজারও বেশ ক্ষুব্ধ দেখলাম। তো আমেরিকার কাছে আর কত নাকে খত দিতে হবে, আর কত গোলামি করতে হবে, তারেক রহমান সরকারের কাছে আমাদের এই প্রশ্নটি থাকলো। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।